এটা একটা আইফোন 6 ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ। কিন্তু কিভাবে? ফোনটার দিকে তাকালে দেখা যায় একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, অন্তত বাইরের দিক থেকে। কিন্তু ভেতরের দিকের কি অবস্থা? আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ এবং এটা একটা আইফোন 6 রিপ্লেসমেন্ট ইউনিট। অলরেডি হয়তো আপনারা অনেকেই ধারণা করছেন যে এই ফোনটা রিফারবিশ ফোন হতে পারে। এটা যে কেউই ভাববে, কারণ 7 বছর আগের ফোন এখন, তাও আবার একেবারে নতুন, তো সম্ভবই না। তাহলে আমার হাতে এই ফোন কিভাবে আসলো? লেটস টক অ্যাবাউট ইট। কিছুদিন আগে অ্যাপল গ্যাজেটস আমার কাছে রিচ করে এই পার্টিকুলার বিষয়টি নিয়ে। তারা বেশ কিছু আইফোন 6 এর ইউনিট নিয়ে এসেছে যেগুলো একেবারেই নতুন, ইনঅ্যাক্টিভ। সো আই আস্কড দেম হাউ ইজ ইট পসিবল। তারা আমাকে জানায় এই ডিভাইসগুলো অ্যাপল রিপ্লেসমেন্ট ইউনিট, এই জন্য এগুলো এখনও নতুন অবস্থায় আছে। এগুলো একটা মাস্টার কার্টুনে আসে যেখানে 10 পিস করে এই ফোনগুলো থাকে। তারা আরও জানায় একটি নতুন আইফোন ও একটি রিপ্লেসমেন্ট আইফোন ইউনিটের মাঝে পার্থক্য শুধু ওয়ারেন্টিতে। নতুন ডিভাইসে অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু রিপ্লেসমেন্ট ইউনিটে সেটা পাওয়া যায় না। সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড আইফোন মার্কেটে এই ইউনিটগুলোর ভালো পটেনশিয়াল রয়েছে, তাই তারা সামনে পরবর্তী আইফোন মডেলগুলোর রিপ্লেসমেন্ট ইউনিট নিয়ে আসবে বাজারে। রিপ্লেসমেন্ট ইউনিটের মূল উদ্দেশ্য হলো অ্যাপেল ওয়ারেন্টি কভার করতে গিয়ে যদি পুরো ডিভাইসটাই বদলে দেওয়ার প্রয়োজন পড়ে, তখন তারা এই ডিভাইসগুলো ব্যবহারকারীকে বদলে দিয়ে থাকে। এগুলো নিজস্ব IMEI ও সিরিয়াল নাম্বারও দেওয়া থাকে। এজন্য অ্যাপেল একটি মডেল প্রোডাকশন করার পর কিছু নির্দিষ্ট পরিমাণের এক্সট্রা মডেল তৈরি করে থাকে এগুলোর মতো, যাতে ওয়ারেন্টিতে কভার করতে পারে। এই ডিভাইসগুলোর সেলস মডেল নাম্বার N লেটার দিয়ে শুরু হয়ে থাকে, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 3U টুলসের মাধ্যমে এই ডিভাইসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। যেমন ব্যাটারির চার্জ সাইকেল কাউন্ট, এটা 1 দেখাচ্ছে, অর্থাৎ এই ফোনটি ফুল চার্জ সাইকেল একবার অতিক্রম করেছে। এটাই সত্যি, কেননা এই ফোনটা আমি টেস্ট চালানোর পূর্বে একবার ফুল চার্জ করেছিলাম, আর বক্স থেকে বের করার পর 30%-এর মতো চার্জ দেখতে পেয়েছিলাম। অ্যাপেল গ্যাজেটসের মতে তাদের কাছে থাকা ডিভাইসগুলোতে ব্যাটারি কাউন্ট 0 থেকে সর্বোচ্চ 2 এর মধ্যেই থাকবে, এর বেশি হবে না, এবং ব্যাটারি হেলথ 100% থাকবে। এর কারণ হচ্ছে ফোনগুলো তৈরির পর শেলফে পড়ে থাকে অনেক দিন যাবত, তাই বছরখানেক পর পর এই ফোনগুলোকে একবার বের করে চার্জ করা হয়ে থাকে। 3U টুলসে আপনারা আরও দেখতে পাবেন এই ডিভাইসটি অ্যাপেল রিপ্লেসড ডিভাইস হিসেবেই দেখাচ্ছে। অলসো টেস্ট স্কোর দেখাচ্ছে 5 স্টার, জাস্ট লাইক মাই iPhone 13 Pro Max। এবং আমার ফোনটির সেলস মডেল নাম্বার M লেটার দিয়ে শুরু হচ্ছে, যা সাধারণত নতুন ফোনগুলো যেগুলো অ্যাপেল স্টোরে বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায়। আর অ্যাপেলের দ্বারা রিফারবিশ হওয়া ফোনগুলোর সেলস মডেল নাম্বার F দিয়ে শুরু হয়ে থাকে। তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট। কিন্তু কথা হচ্ছে, তারপরে এত বছর পর আইফোন 6 কোথা থেকে আসে? আমার হাতের এই আইফোন 6টি হলো 32GB ভেরিয়েন্ট, যা অ্যাপেল অফিসিয়ালভাবে 2017 সালে রিলিজ করেছিল। সেই রিলিজের সময়কার ফোনগুলো হচ্ছে এগুলো। বিশেষ করে এই ফোনটিতে দেখা যাচ্ছে এর ম্যানুফ্যাকচারিং ডেট 2019 সালের 21শে এপ্রিল। কিন্তু এই ফোনগুলো কখনো রিপ্লেসমেন্ট ইউনিট হিসেবে সেন্ড করার প্রয়োজনই পড়ে নাই, যার কারণে এই জিনিসটা আজকে আমার হাতে এসে উপস্থিত হতে পেরেছে। তাও পুরো বিষয়টার সত্যতা যাচাই করতে গুগল মামার শরণাপন্ন হলাম। দেখলাম এই রিপ্লেসমেন্ট ইউনিট ব্যাপারটা সত্যি। বিভিন্ন গ্লোবাল ফোরামে এই নিয়ে অনেক আলোচনা দেখলাম এবং পড়লামও। কিন্তু আসল কথা হচ্ছে যে এই আইফোন 6 কে কিনবে, আর এই ফোনের দামই বা কত? বর্তমানে অ্যাপেল গ্যাজেটসের কাছে এই 32GBর আইফোন 6 মডেলগুলোর মোটামুটি ভালো একটা স্টক রয়েছে, এবং স্টক থাকা পর্যন্ত এই ফোনগুলো আপনারা তাদের কাছে পাবেন। এবং এর দাম নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা। সাথে পাচ্ছেন একটি ব্যাগ, যার ভেতরে দেওয়া হয়েছে 5 ওয়াটের একটি চার্জার ও একটি কেবল, এবং এর সাথে পাবেন সার্ভিস ওয়ারেন্টি। আর এই ফোনটি আপনারা চাইলে 30টি ব্যাংকের EMI এর সুবিধাও নিতে পারবেন। যারা বুঝতে পারছেন না অ্যাপেল গ্যাজেটস আবার কি, তারা বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরেই অ্যাপেলের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে আসছে। তাদের সব ইনফরমেশন এবং ডিটেলস সবকিছু আপনারা ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেখতে পাবেন। ফোনের বক্সটি এরকম দেখাবে, চ্যাপ্টা এবং চার্জার ও কেবলবিহীন, কারণ রিপ্লেসমেন্ট ইউনিটের বক্সের সাথে কোনো প্রকার চার্জার এবং কেবল দেওয়া হয় না, এমনকি এইসব জিনিস দেওয়ার মতো জায়গাও রাখে নাই। এবার ফোনের দিকে তাকানো যাক। যেমনটা শুরুতেই দেখেছেন, একদম ব্র্যান্ড নিউ চকচকে গোল্ডেন আইফোন 6। ফোনগুলোতে কোনো স্পট ছিল না যখন প্রথম স্টুডিওতে এসেছিল। বক্সের স্টিকারগুলো আপনারাও কাটা অবস্থায় পাবেন, এটা জানতাম, কিন্তু আসলে খেয়াল ছিল না যে জিনিসটা এত ইজিলি খুলে যাবে। ভাগ্যিস নিচে কার্পেট ছিল, তাই আসলে মেজর কোনো ড্যামেজ হয় নাই। আর দুঃখিত অ্যাপেল গ্যাজেটস, জিনিসটা পড়ে গেছে। এমন ঘটনা আমার কখনোই ঘটেনি। আমার মতে ডিভাইসগুলো কাস্টমারদের দেওয়ার পূর্বে একটা এক্সট্রা স্টিকার লাগিয়ে দেওয়া উচিত হবে। কিন্তু এই ফোন আসলে কাদের প্রয়োজন? একটি সেকেন্ডারি ডিভাইস হিসেবে অনেকেই একটি আইফোন খুঁজে থাকেন রিলায়েবল সার্ভিস পাওয়ার জন্য, কারণ তারা ফোনে কথা বলা ও টুকটাক ইন্টারনেট ব্রাউজ করা ছাড়া আর তেমন কোনো এক্সট্রা কাজ করে না। অনেকে বিজনেস রিলেটেড কাজের জন্য এরকম একটি ডিভাইস খুঁজে থাকে। যেমন আমার এক ফ্রেন্ড আছে,
তার এক ফ্রেন্ড এবং তার বড় ভাই তিনজনে আইফোন 6 ইউজ করে প্রাইমারি ডিভাইস হিসেবে। তারা যেভাবে ব্যবহার করে সেভাবে তারা ব্যবহার করে মোটামুটি স্যাটিসফাইড। তার কাছে আইফোনই ভালো লাগে। তার কাছে বাজেট কম ছিল বলেই আইফোন 6-এ গিয়েছে। ইনকেস ভবিষ্যতে যদি তার ফোন চেঞ্জ করার ইচ্ছা জাগে এবং যদি বাজেট যে পরিমাণ থাকবে সেটাতে যেই আইফোন পাবে সেটাই কিনবে। তো এরকম আসলে অনেকেই আছে। তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফোন কিনতে গিয়ে সেকেন্ড হ্যান্ড ছাড়া আসলে আর কোনো অপশন থাকে না। এক্ষেত্রে রিফারবিশড ফোন পাওয়ার সম্ভাবনা পূর্বের চেয়ে এখন আসলে অনেক বেশি। সেই হিসেবে রিপ্লেসমেন্ট ইউনিটগুলো আমার মতেও ভালো একটা অপশন। 8, 9 বা 10,000 টাকার বাজেটে সেকেন্ড হ্যান্ড আইফোন 6 এখনও অনেক জায়গায় পাওয়া যায়। সেগুলো বেশিরভাগই দেখা যায় 16GB ভ্যারিয়েন্ট এবং ফোনের ব্যাটারি, ডিসপ্লে অথবা অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্টসগুলো হয়তোবা পূর্বে চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ ফোনগুলো রিফারবিশ, যা কেনা আমার মতে একটু রিস্কি। সেই তুলনায় এই আইফোন 6টা আমার মতে বেশ কম্পেলিং একটা অপশন। বাজারে 15,000 টাকা বাজেটের ভেতর অনেক অপশন রয়েছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে। কিন্তু অনেকে প্রশ্ন করবে যে এই ফোনটি কি একটা প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে কিনা। আমার ক্ষেত্রে উত্তরটা হবে না। আমার কাছে এই ফোনটির সাইজ, হালকা পাতলা ওজন, এই ব্যাপারগুলো খুব বেশিই ভালো লেগেছে। রেগুলার ব্যবহারে কিছু সমস্যা আছে, যেমন এই ফোনটিতে কিন্তু iOS এর অফিসিয়াল আপডেট 12.5.5 পর্যন্তই আছে, এরপর আর কোনো আপডেট আসবে না। সো কিছু অ্যাপস আছে অ্যাপ স্টোরে যেগুলো আসলে লেটেস্ট iOS এর ভার্সনটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে গেলে একটু প্যারায় পড়বেন। যদিও পুরোনো ভার্সনের সফটওয়্যারগুলো যদি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তাহলে হয়তো আপনি আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন। ক্যামেরা খুব একটা নিডস ফিল আপ করতে সক্ষম না যদিও, কিন্তু এটার এখনও লো লাইট ক্যাপাবিলিটিটা আমার কাছে মনে হয়েছে যে ফাইট ব্যাক করার জন্য কিছু একটা অবশিষ্ট আছে এই ফোনটিতে। আর তাছাড়া ছবি তুলে যদি আপনি কাউকে কোন প্রকার ইনফরমেশন ডেলিভার করতে চান, এই ধরনের টুকটাক কাজের জন্য এই ফোনগুলো আই থিঙ্ক খারাপ না। আর ব্যাটারি ব্যাকআপ প্রাইমারি ডিভাইস হিসেবে আমার মতে ভালো না, কেননা এটা আইডল অবস্থাতে ওয়াইফাইতে 3 থেকে 4% মতো ব্যাটারি ড্রপ করে, এবং এটা আমার ব্যবহার এতদিন চলা অবস্থায় দেখা যাচ্ছে যে এখন সেটা কাইন্ড অফ 2 থেকে 3%-এর মধ্যে এসে থেমে গিয়েছে। আর আপনি যদি সিম ডেটা ইউজ করেন তাহলে ব্যাটারি ড্রেনের রেটটা আর একটু বেশি থাকবে। সো বলা যায় এটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে যদি আপনি ইউজ করতে চান, যেখানে যেটা একটু আগে বললাম যে জাস্ট কল করা অথবা টুকটাক ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ করবেন ওয়াইফাইতে, তাহলে এই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় ডিসেন্ট হবে। লাইক একদিনের মতো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে আর কি। তো আর বেশি কিছু বলার নাই। ভিডিওটা শেষ করবো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে, তা হচ্ছে আপনি কি 15,000 টাকায় এই ফোনটি কিনবেন, নাকি বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েডের যে অপশনগুলো রয়েছে সেগুলোতে যাবেন? এই উত্তরটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি আকিবরাজ, টেকভার্স থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।